আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। অনন্যা বলল, কেন, কি হয়েছে? আমি অনন্যাকে কানে কানে বললাম, এখানে আমাদের আগের কলেজের ছাত্র প্লাস শিক্ষকদের দেখা যাচ্ছে, আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় নিলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পরে গেলাম পুরনো বন্ধুদের সামনে, আর তাদের সাথে জান্নাত। একজন বলল, কিরে আবির, কেমন আছিস? তোরে দেখি না কতদিন ধরে, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে এসেছিস? আমি বললাম, না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথমে দেখে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা অনেক কঠিন। আমি বললাম, ভালোই আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম, আমি আসতেছি। কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি তখন অনন্যাকে বলেছি আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবা। অনন্যা বলল ওকে। আর অনন্যা আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছু একটা দূরে। বললাম, আমি আসি রে, এখানে একটা কাজে এসেছিলাম, বসে ফোন দিছে তাই যেতে হবে। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুননি। অযথা তার মায়ে পড়ে লাভ নেই, সে তো ছলনাময়ী। আর তাকে তো আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণার বসবাস। আমি চলে আসলাম আমাদের বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে এক সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম। আর জান্নাতরা ওখানে যেই কয়দিন ছিল আর দেখা হয়নি। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয় মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15 এর মধ্যে 13তমতে এসে গেছে। আজ পরীক্ষায় রেজাল্ট দিবে। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। কারণ আমি তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। অনন্যা আমার সামনে এসে চুরি বাজালো। তখন আমার ধ্যান ফিরলো। আমি কিছুটা লজ্জা ফিল করলাম। আমি বললাম, আজকে এত সাজ কি কারণে? অনন্যা বলল, হি হি, পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই রেজাল্ট বের হবে। তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমাদের সবার ভালো রেজাল্টই হলো। যদিও আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয়, আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ 20 এর মধ্যে। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম, আর যে যার গন্তব্যে রওনা হলো। তখন অনন্যা বলল, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম, কোথায় যাবে? অনন্যা বলল, গেলেই বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম, আর তা ছিল পার্ক। আমি বললাম, তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, চলো ভিতরে। আমি ভিতরে গেলাম। কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আমি বললাম, বলো, কি বলবে? অনন্যা বলল, জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাতটা ধরতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আমি ওর দিকে অনেক দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে একটু ভাবতে দাও। অনন্যা বলল, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে। তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। এদিকে আঙ্কেল মনে মনে বলে, আমি একজন বিশ্বাসী লোক পেয়েছি, তার সাথে আমি অনন্যার বিবাহ দিব। একদম আমার মনের মতো ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর আমার রুমের দিকে এসে দেখে রুমে হালকা চাপানো, ভিতর দিয়ে লক করা ছিল না। কৌতূহল বশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই। ওয়াশরুমের দরজা খোলা। সে ভাবলো এত সকালে সে কোথায় গেল। তখন তার চোখটা টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো, আর তাতে একটা নোট লেখা। আর অনন্যা নোটটা পড়তে লাগলো। আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা আগে থেকে আমি জানি। কিন্তু কিভাবে জানতাম জানো? আমি তোমার ডায়েরিটা পড়ে জেনেছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলে, আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম, আর সাথে ডায়েরিটা পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার বাবা মা যদি আমাকে নাও মেনে নেয় তাহলে তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও, আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো, বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইদি, তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন। আঙ্কেল বলল, কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পরে বসে পড়লেন আর বললেন, সে একবারও বলতে পারলো না। আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? অনন্যা বলল, আমি কিছু জানি না, তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। আঙ্কেল বলল, চিন্তা করিস না, তোর ভাগ্যে থাকলে এমনিতেই আসবে, আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল, তাই যেন হয়।
আর হ্যাঁ, কিছুদিন আগে আঙ্কেল বলেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল, আর আঙ্কেল মুচকে হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে, এইসব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম। তখন একজনের সাথে ধাক্কা খেলাম, আর আমি তার দিকে তাকিয়ে আছি। ছেলেটা বলল, আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না। তখন ছেলেটিকে আমার দিকে তাকিয়ে আবার বলল, ভাই আপনি? আমি বললাম হুম। ছেলেটা হলো নাইম, ওই যে ছেলেটা অনন্যার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছেলেটিকে। আমি বললাম, কেমন আছিস তুই, আর আমাকে তুমি করে বলবি। ছেলেটি বলল, ভাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারী আছে, তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখানে আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আমি বললাম, আছি কোনো রকম। আচ্ছা, একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজ খুঁজে নিব। আমি বাড়ি থেকে চলে এসেছি তা তাকে বলেছি, আর কি কারণে এসেছি তা বলিনি। নাইম বলল, অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুমের একটা ফ্ল্যাট খালি পড়ে থাকে, তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আমি বললাম চল। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, আর তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। আমি আর নাইম চলে আসলাম তাদের বাসায়। এই বাসাটা অনন্যাদের বাসা থেকে অনেকটু দূরে, রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর, এক বাসা থেকে অন্য বাসার লোকদের চেনা যায় না, আবার এত দূরে তো কখনোই সম্ভব না। আমি রুমে প্রবেশ করলাম। নাইম বলল, মা দেখো কাকে এনেছি। নাইমের মা বলল, কাকে এনেছিস? ওই যে তোমাকে যার কথা বললাম, ওই ভাইটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন, আর নাইম বলল সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। নাইমের মা বলল, তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল, আর বলল এটা আমার দোকান। আমি বললাম, তাহলে তো অনেক উন্নতি হয়েছে। নাইম বলল, সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম এজন্য যেন অনন্যার সাথে আর দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলেন সব সঠিক উত্তর দিলাম। যদিও আমি রায়ান চৌধুরী অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে আমি যাব না, কেননা ওনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক আছে, যে কারণে ওনাদের ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেখানে যাইনি। এখানে চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে সবাইকে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেক দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে। আর নাইমও এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসে প্রথম দিন, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। অফিসে যাওয়ার পর আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। আমি বললাম, আচ্ছা আমি আসছি। এটা বললে পিয়ন চলে গেল। আমি বসে রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি অনেক ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে এসে বললাম, স্যার আসতে পারি? জয় খান মানে আমার বস বলল, হুম আসেন। আমাদের বসের নাম জয় খান, আর উপাধি বা বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। উনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। জয় খান বলল, তা আপনার নামই তো আবির। আমি বললাম হুম। জয় খান বলল, এই ফাইলটা নেও আর সম্পূর্ণ করে দাও, আজকেই দিতে হবে এটা। আমি বললাম আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম। আমার কাজের গতি থেকে স্যার অবাক হলেন। স্যার বলল, এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমি বললাম, আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেদিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না, কেননা নাইম আমার জন্য ছোট একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। আমার ফোন কেনার কারণ, আমি আগের ফোন অনন্যাদের বাসায় রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে আরাফাতের কাছে ফোন দিলাম। আমি বললাম, মা কেমন আছে? আরাফাত বলল, হুম ভালো আছে। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না, অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি। সাথে একজন কাজের মেয়ে আছে, কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছেন। আমি বললাম, স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। স্যার বলল, কি জন্য? আমি বললাম, আমার 2য় বর্ষের পরীক্ষা শুরু হবে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে।
আর এর কারণে আমি 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। আমি বললাম, স্যার আপনি এখানে কেন? স্যার বলল, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমি বললাম, আমিও তো এখানেই পড়ি। স্যার বলল, তাহলে তো ভালোই হলো, আজ থেকে কোনো স্যার নয়, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা স্যার। থুক্কু জয়। আমার পাশের সিটে স্যার মানে জয়ের সিট পড়েছে, তাই দুজনই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা এত ভালো হয়নি। তবে যেদিন আমার রেজাল্ট দিল, দেখলাম আমি আর জয় দুজনই টপ 20 এর মধ্যে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়, এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি। এমনি একদিন অফিসে কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয়ের সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা ছিল সিলেট। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম। আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো, তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে। আমার পাশে এসে বসলো। আমি আর একটু জানালার দিকে সরে বসলাম। মেয়েটা বলল, আপনার নামটা জানতে পারি? আমি বললাম, আমার নাম আবির। আপনার নাম কি? মেয়েটি বলল, আমার নাম নীলা। আমি বললাম, ও আচ্ছা, আপনি কি সিলেট যাচ্ছেন? নীলা বলল, তা আপনি কি কারণে যাচ্ছেন? আমি বললাম, ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে। নীলা বলল, ও, আমিও অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো। আর যেহেতু ও আমার সমবয়সী, তাই ও বলল তুমি করে বলতে, তাই আমিও ওরে তুমি করে বললাম। এদিকে অনেকক্ষণ পর আমরা সিলেটে এসে পৌঁছালাম। অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম। 2টা রুম বুক করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব। আর অফিসের কাজটা আরো 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। ঘুরলাম অনেক, আর ছবিও তুললাম। তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো কোম্পানিকে দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও ওখানে উপস্থিত। সে এসেছে আর কে কোম্পানি অফ ইনস্টিটিউট থেকে। আর যারা কাজ দিবে তাকে দেখে আমি আরো বেশি অবাক হয়ে গিয়েছি, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশে বিদেশে অনেক ওনার ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়দেব কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল। সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন এজন্য। আর জয়কে অনেকে কনগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলা জয়কে কনগ্রাচুলেশন জানালো। আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি। আমি জয়ের কথা শুনে চুপ করে থাকলাম। তারপরে আমি আর জয় চলে আসলাম। আর 2 দিন অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম। আর যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল, সেই প্রজেক্টটা সঠিকভাবে সম্পূর্ণ করা হলো কিছুদিনের মধ্যে। জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো। এমনি একদিন আমার গাড়িটা কিছুটা সমস্যা হয়, আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? নীলা বলল, আচ্ছা, এখানে না একটা কফি শপ ছিল, চলো ওখানে যাই। আমি বললাম, ওকে।